কবি জীবনানন্দ দাশের শিকার কবিতাটি কবিতা পত্রিকায় ১৩৪৩ বঙ্গাব্দের আশ্বিন সংখ্যায় প্রথম প্রকাশিত হয়েছিল। এই কবিতাটি বনলতা সেন কাব্যগ্রন্থের অন্তর্গত, আবার এটি মহাপৃথিবী কাব্যগ্রন্থের মধ্যেও অন্তর্ভুক্ত ছিল। কবিতাটির আলোচনার আগে আমরা জীবনানন্দের একটু বৈশিষ্ট্য আমরা জেনে নেব। যে জীবনানন্দ তিনি কিন্তু ছোটবেলায় একদম বাংলাদেশের বরিশাল নামক একটি জায়গায়, সেই বরিশাল যে গ্রামের পাশ দিয়ে ধানসিঁড়ি নদী বয়ে গেছে, সেই প্রকৃতি শোভিত বরিশালে তার শৈশব কৈশোর অতিবাহিত হয়েছিল মা কুসুম কুমারী দেবীর সেই স্নেহের স্পর্শে। বাবা সত্যানন্দ দাস বরিশাল ব্রজমোহন ইনস্টিটিউটে তিনি প্রধান শিক্ষক ছিলেন। ফলে জীবনানন্দের ছোটবেলায় তিনি প্রকৃতিকে নিবিড়ভাবে তিনি দেখেছিলেন। পরবর্তীকালে সেই তাঁর যে প্রকৃতিকে উপলব্ধি করা, সেই উপলব্ধির ক্ষেত্র আমরা পেয়েছি রূপসী বাংলা নামক একটি কাব্যগ্রন্থের মধ্য দিয়ে। জীবনানন্দ পড়াশোনার জন্য পরবর্তীকালে কলকাতায় বসবাস করতে হয়েছে তাকে, মেসে থাকতে হয়েছে তাকে, এবং তিনি কলকাতায় বসবাস করাকালীন তিনি যান্ত্রিক জীবনকে, শহর কেন্দ্রিক আধুনিক মানুষের যান্ত্রিকতা, সেই যান্ত্রিকতাকে তিনি প্রত্যক্ষভাবে উপলব্ধি করে তিনি আঘাত পেলেন। অর্থাৎ শান্ত নির্মল কোমল একটা পরিবেশ থেকে এই হিংসা, শোষণ, হৃদয়ংসা, সম্প্রদায়গত বিদ্বেষ কেন্দ্রিক একটি পরিবেশে এসে জীবনানন্দের সেই মনটি বড় আঘাত পেল। শিকার কবিতা অনুধাবন করতে গেলে এই দুটি ক্ষেত্রের জীবনানন্দকে, এই দুটি প্রেক্ষাপটের জীবনানন্দকে একটু অনুধাবন করে নেওয়া দরকার। কারণ আমরা যে কবিতাটি পাঠ করব, সেই কবিতাটিতে প্রকৃতির অপরূপ চিত্র আছে একটি ভোরবেলায়, আর কবিতাটির আরেকটি পার্টে আছে ভোরবেলায় প্রকৃতির অপরূপ চিত্র এবং সেই ভোরবেলায় যান্ত্রিক আগ্রাসী ক্ষেত্র এসে সেই প্রকৃতিকে ধ্বংস করে দিচ্ছে। কবিতাটির দ্বিতীয় পার্টে সে আধুনিক যান্ত্রিক সভ্যতা, আমাদের নির্মল যে প্রকৃতি, তার ধ্বংসের মূল কারিগর, সেটি কবিতার দ্বিতীয় পর্বের মধ্যে ব্যক্ত হয়েছে। তাহলে এই কবিতাটির মধ্যে দুটি যে প্রেক্ষাপটের কথা আমি উল্লেখ করলাম প্রাথমিকভাবে, এই দুটি প্রেক্ষাপটের সঙ্গে প্রত্যক্ষভাবে পরিচিত ছিলেন কবি নিজেই। তাই তিনি প্রকৃতিকে যেমন ভাবে তিনি তার অন্তরের সেই হৃদয়ের অনুরাগ দিয়ে তিনি সেই প্রকৃতিকে তিনি এখানে প্রকাশ করতে পেরেছেন, সেরকম রূঢ় যান্ত্রিকতাকে তিনি তার হৃদয়ের বিতরাগ দিয়ে
তিনি বুঝিয়ে দিয়েছেন সেটি কতখানি ক্ষতিকারক। আমরা কবিতা পাঠে আসি। বললাম কবিতায় দুটি চিত্র, কবিতায় দুটি ছবি। প্রথম ছবিতে যেটি আছে তার শুরু হচ্ছে ভোর দিয়ে, আর দ্বিতীয় ছবি যেটি আছে তার শুরু হচ্ছে ভোর দিয়ে। অর্থাৎ দুটি ভোর তোমাকে দুরকম ক্ষেত্রের সম্মুখীন করবে। আমরা প্রথম ভোরে দেখি ভোর সেমিকোলন। ভোরবেলায় কবি প্রকৃতির চিত্র দেখাচ্ছেন অসাধারণ উপমা প্রয়োগ করে। উপমা প্রয়োগে সিদ্ধস্ত জীবনানন্দ দাশ তার কবিতায় প্রচুর উপমা প্রয়োগ হয় দেখবে, এবং সেই উপমাগুলি শুধুমাত্র একটি অলংকার নয়, তার উপমা খুব গভীর ভাবের। আকাশের রং ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল। তুমি লক্ষ্য করো, দেখো কবি প্রকৃতি দিয়ে প্রকৃতিকে উপমেয় উপমান করছেন, অর্থাৎ প্রকৃতির সঙ্গে প্রকৃতির তুলনা করা। তিনি প্রকৃতির সঙ্গে মানুষের তুলনা করতে পারছেন না, তিনি প্রকৃতিকেই প্রাধান্য দিচ্ছেন। আকাশের রং, আকাশ রং তো একটা প্রকৃতি। কার মতো? ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল। এটি পূর্ণপম অলঙ্কার। তোমরা অলঙ্কার যাদের মনে আছে নিশ্চয়ই জানো তোমরা যে উপমেয় হচ্ছে আকাশের রং, আর ঘাস ফড়িংয়ের দেহ হচ্ছে উপমান, আর কোমল এবং নীল হলো সাধারণ ধর্ম, আর মত হলো তুলনাবাচক শব্দ। চারিদিকে পেয়ারা ও নোনার গাছ, টিয়ার পালকের মতো সবুজ। চারিদিকে পেয়ারা ও নোনার গাছ। ভোরবেলায় অপূর্ব চিত্র। আকাশের রং তিনি দেখালেন, তারপর আকাশ থেকে নিচে দিয়ে দেখাচ্ছেন যে চারিদিকে কি গাছ? পেয়ারা গাছ এবং নোনা গাছ। এই নোনা গাছ হচ্ছে, এটি আতা গাছকেই বলা হচ্ছে নোনা গাছ। তো পেয়ারা গাছ এবং আতা গাছ, সেই গাছের যে পাতাগুলি, সেই পাতাগুলির রং কেমন না টিয়ার পালকের মতো সবুজ। আবার দেখো প্রকৃতি দিয়ে প্রকৃতিকে তুলনা, কি অসাধারণ জীবনানন্দের গভীরতা অলঙ্কার প্রয়োগে। পেয়ারা এবং নোনা গাছ হচ্ছে উপমেয়, টিয়ার পালক হচ্ছে উপমান, আর সবুজ হচ্ছে সাধারণ ধর্ম, এবং মত হচ্ছে তুলনাবাচক শব্দ, অর্থাৎ এটিও পূর্ণপম অলঙ্কার। তাহলে কবি পরপর দুটি অসাধারণ উপমা প্রয়োগ করলেন, পূর্ণোপমা প্রয়োগ করলেন, যেটি প্রকৃতির সঙ্গে প্রকৃতির তুলনা। একটি তারা এখন আকাশে রয়েছে। ভোরবেলা তো, তা ভোরবেলায় তোমরা জানো আমরা তাকে শুকতারা বলি। আমরা সন্ধ্যাবেলায় একটি তারা যে থাকে তাকে আমরা সন্ধ্যা তারা বলি, আর ভোরবেলায় যে তারা থাকে আমরা শুকতারা বলি। দেখবে বিয়ের ব্যাপার যখন হয় তখন দেখবে ওই শুকতারা দেখে শুক চিড়ে খাওয়া হয় আমাদের সব ঘরে, গ্রামগঞ্জে। একটি তারা এখন আকাশে রয়েছে, তাহলে ভোরবেলায় একটি তারা রয়েছে। সেই তারাটা কার মতো রয়েছে? ওই ভোরবেলায় একটি তারা রয়েছে। কবি একটি তারাকে দেখছেন, আর কি চিত্রকল্প ফুটিয়ে তুললেন না! একটি তারাকে বোঝাতে গিয়ে, একটি তারাকে অনুধাবন করাতে গিয়ে তিনি দুটি চিত্রকল্প নিয়ে এলেন। একটি হলো পাড়াগার বাসর ঘরে সবচেয়ে গোধূলি মদির মেয়েটির মতো, এটি একটি চিত্রকল্প। আর একটি চিত্রকল্প হলো কিংবা মিশরের মানুষই তার বুকের থেকে যে মুক্তা আমার নীল মদের গেলাসে রেখেছিল হাজার হাজার বছর আগে এক রাতে। তাহলে দুটি চিত্রকল্প কবি নিয়ে এলেন একটি উপমেয়কে ফুটিয়ে তোলার জন্য। উপমেয় কিন্তু মনে রাখবে আকাশ ওই একটি তারা। তাহলে দুটি চিত্রকল্প এবারে ব্যাখ্যা করি আমরা। পাড়াগার বাসর ঘরে সবচেয়ে গোধূলি মদির মেয়েটির মতো, আকাশে একটি তারা রয়েছে।
যদি তুমি সময়টাকে আরো এগিয়ে নাও, তাহলে ওই তারার চারপাশে আরো তারা কিন্তু ছিল। যত ভোর হয়ে আসছে ততই একটি তারা। কারণ অন্য তারাগুলি, তাদেরকে যদি আমি সমাসক্ত অলঙ্কার নিরিখে জীবন্ত ফিগারে নিয়ে আসি, তাহলে সেই তারাগুলি তার কাছ থেকে সরে গেছে। কারণ ওই তারার সঙ্গে এবার একজনের মিলন হবে, তাই বাকিরা সরে গেছে। ওই তারার সঙ্গে কার মিলন হবে? সূর্যের। সূর্যের সঙ্গে ওই তারার মিলন হবে। সেটিকে ব্যক্ত করতে গিয়ে, সেই ভাবটাকে আনতে গিয়ে কবি উপমেয়ের ক্ষেত্রে কিছু বললেন না, কিন্তু উপমানের ক্ষেত্রে বুঝিয়ে দিলেন ওই কথাটাই। পাড়াগার বাসর ঘর, দেখবে বাসর ঘর জাগিয়ে রাখে দেখবে বান্ধবীরা। তাহলে আমাদের সেই পাড়াগার বাসর ঘরে সবচেয়ে গধূলি মদির মেয়েটির মতো, তো সেই মেয়েটি, সেই গধূলি মদির মেয়েটি, যার মুখ চোখের মধ্যে সেই লজ্জা ভাব বা সেই বিকেলবেলায় সেই রাঙা যে ভাব, সেই ভাবটি তার মুখের মধ্যে ফুটে উঠছে। সেই মেয়েটি যখন সেই বাসর ঘরে বসে থাকে, যার মুখের মধ্যে গধূলির ভাব, সেই রাঙা ভাব, তখন সেই মেয়েটির যখন ভোরের দিক হয়ে আসে, তখন সেই মেয়েটির কাছ থেকে তার সঙ্গিনীরা, তার বান্ধবীরা সরে যায়। তখন একজন ঢোকে, সেটি নায়ক, এবং তার মুখ তখন গধূলির মতো রাঙা হয়ে ওঠে, কারণ নায়কের সঙ্গে তার মিলন হবে। কি অপূর্ব একটা ইমেজ, একটা চিত্রকল্প কবি ফুটিয়ে তুললেন। ওই তারার সঙ্গে একজনের মিলন হবে, সূর্য। ওই বাসর ঘরের মেয়েটির সঙ্গে একজনের মিলন হবে, তার স্বামী। ওই মেয়েটির বান্ধবীরা তার কাছ থেকে এখন সরে গেছে, যেহেতু ভোরবেলা। ওই তারার কাছ থেকে অন্য তারারা চলে গেছে, যেহেতু ভোরবেলা। এই একটি অপূর্ব ইমেজ। এটা আমার বাংলার কালচার, এটা আমার বাংলার প্রেমের, আমার এই বঙ্গ সংস্কৃতির প্রেমের চিত্রকল্প। পাড়া গাঁয়ের, আমার বরিশালের বলো, আমার পশ্চিমবঙ্গের যে কোনো গ্রামের বলো, এই চিত্রকল্প আমরা পাই। কিংবা এবার কবি আমার পল্লী বাংলা ছেড়ে কবি একটা বিদেশের ক্ষেত্রে তিনি গেলেন। সে বিদেশে গিয়ে দেখাচ্ছেন সেই ইমেজে। কিংবা মিশরের মানুষই মানে প্রেমিকা, তার বুকের থেকে যে মুক্তা আমার নীল মদের গ্লাসে রেখেছিল, তার বুকে যে মুক্তা আছে, তোমরা জানো যে বুকে কি থাকে, বুকে কোনো সে মালা পরে আছে, হয়তো মুক্তার মালা, সেখান থেকে একটি মুক্তা নিয়ে, আকাশে অনেক তারা ছিল, সেখান থেকে একটি তারা। তাহলে মিশরের মানুষই, মিশরের প্রেমিকা প্রেয়সী, তার বুকের থেকে, তার বুক, সেই বুক, যে বুকে তার সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে, সেই বুকের থেকে একটি তারা সে নিয়ে সে রেখেছিল আমার মদের গ্লাসে। কি অপূর্ব দৃশ্য তুমি দেখো উপমেয় উপমানের ক্ষেত্রে। আকাশে একটি তারা শোভা পাচ্ছে, চারিদিকে নীল আকাশ, আর মদের গ্লাসে একটি মুক্ত শোভা পাচ্ছে। ওই মানুষই ভালোবেসে, ওই মানুষই হৃদয়ের রঙে রাঙিয়ে দিয়েছে, যিনি হৃদয় থেকে নিয়ে এসে ওই একটি মুক্ত নিয়ে ওই গ্লাসের মধ্যে রেখেছে। ওই গ্লাসে মদ আছে, ওই মদের রং নীল, আর ওই মুক্ত রং সাদা। ভোরবেলায় আকাশের রং নীল, ওই তারার রং সাদা। ওই অনেক বড় একটি আকাশের মধ্যে একটি তারা যেমন শোভা পাচ্ছে। যে প্রিয়া তার প্রিয়কে মদ পরিবেশন করবে, সেই মদ পরিবেশনের আগে ওই মদের গ্লাস, ওই মদের রং আকাশের নীল রঙের মতো।
আর এই মুক্তোর রং ওই আকাশের তারার মতো। সেখানে ভালোবাসা আছে, সেখানে তার আন্তরিকতা আছে। তাই হৃদয়ের মুক্তোটা সেই গ্লাসের মধ্যে দিয়েছে। এই প্রকৃতি অপূর্ব সুন্দর, এই প্রকৃতির প্রেক্ষাপট অপূর্ব সুন্দরভাবে সাজানো। কবি সেই প্রকৃতির প্রেক্ষাপট দেখতে গিয়ে তিনি বলছেন যে মদের গ্লাসে রেখেছিল হাজার হাজার বছর আগে এক রাতে। অনেক বছর আগে একটি নায়িকা তার ওই মদের গ্লাসে একটি মুক্তো রেখে সেই মদ তার প্রিয়কে পরিবেশন করেছিল। আর প্রকৃতি ওই নীল আকাশ আর ওই একটি তারা দিয়ে আমাদের কাছে, আমরা তো সে প্রেমিক, আমাদের কাছে সেই প্রকৃতিকে পরিবেশন করছে। অসাধারণ। আমরা ওই নায়িকার প্রেমিক, যেমন সে মদ খাবে, আমরা সেই প্রকৃতিকে অনুধাবন করছি, প্রকৃতির রসগ্রহণ করছি, আমরা সেই প্রেমিক। হাজার হাজার বছর আগে এক রাতে যে পরিবেশন করেছিল, মনে রাখবে সেই মেয়েটি আজকে নেই। সেই বাসর ঘরের আজকে সেই মেয়েটি হয়তো লজ্জা পায় না, আজকে মেয়েরা লজ্জা পায় না, কিন্তু আকাশের ওই প্রকৃতি কিন্তু আজও রয়ে গেছে সমানভাবে। অর্থাৎ আমরা পরিবর্তন হয়ে গেছি। হয়তো বাসর ঘরে সেই লজ্জা শিলা বধূকেও দেখতে পাবে না তুমি, হয়তো মিশরের নায়িকাকে তুমি বাস্তবায়ন দেখতে পাবে না যে হৃদয় থেকে মুক্তা নিয়ে মদের গ্লাস রাখছে, কিন্তু সেই প্রকৃতির সেই ক্ষেত্র, প্রকৃতির সেই অপূর্ব চিত্র, সে কিন্তু কন্টিনিউ, সে প্রবহমান। তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখনো। একটি শব্দ অপূর্বভাবে প্রয়োগ করলেন, এখনো। আমি এখানে ঘুরিয়ে বলবো, এখনো হয়তো পাড়া গায়ের বাসর ঘরের মেয়ে সে লজ্জা পায় না। সে তার সেই স্বামী যখন ঢোকে, সেই নতুন বর যখন তার কাছে, যখন তার প্রিয়তমা যখন ঢোকে, তখন তার মুখ রাঙা হয়ে ওঠে নাও হয়তো আজকে আর, কারণ আজকে গ্রামগুলোতেও যান্ত্রিকতা ছড়িয়ে গেছে, কিন্তু প্রকৃতি আজও আছে, আজও ভোর হয়, আজও কিন্তু আকাশে মনে রাখবো একটি তারা দেখা যায় ভোরবেলায়, এবং যে সূর্যের সঙ্গে মিলনের জন্যে উন্মুখ হয়ে থাকে কিন্তু লজ্জাশীলা হয়ে থাকে। তোমাদের নিশ্চয়ই মনে পড়ে যে দেবর্ষি নারদ যখন হিমালয়ের গৃহে এসেছিলেন উমার বিয়ের সম্বন্ধ নিয়ে, এবং দেবর্ষি নারদ যখন বরের বর্ণনা দিচ্ছেন, তখন উমা বসে বসে পদ্ম ফুলের পাপড়ি গুনছিল। তখন উমার তার কিন্তু গোটা মুখ কিন্তু লজ্জাশীলা হয়েছিল, রাঙা হয়ে গেছিল। আমরা জানি, এবং বাদিনী দেবর্ষৌ পার্শ্বে পিতুরধমুখী লীলাকমল পত্রাণী গণায় মাস ও পার্বতী। সে পদ্মের পাপড়িগুলো একটা করে গুনছিল, আমরা জানি একটাও গোনেনি। সে দেখাচ্ছে যে আমি পদ্মের পাপড়ি গুনছি, কিন্তু ওই বরের কথায় তার মনে একটা পুলক, একটা লজ্জা, এই ভাব নিয়ে একটা রাঙা একটা মুখ হয়েছিল। আজকে সত্যি কথা বলতে কি, এত যান্ত্রিক সভ্যতা চলে এসেছে আমাদের, আজকে আর মেয়েরা লজ্জা পায় না। কিন্তু আকাশের ওই তারা আজও কিন্তু লজ্জাশীলা, আজও কিন্তু সূর্যের সঙ্গে তার মিলন হয়। তেমনই একটি তারা আকাশে জ্বলছে এখনো। এই শব্দটি আমি খুব জোর দিলাম, এখনো। প্রকৃতি এখনো আছে, আমরাই সরে যাচ্ছি প্রকৃতি থেকে। তোমার কাছে প্রথম স্ট্যাঞ্জা, এই অসাধারণ চিত্রকল্প, একটি আমার ভারতীয় সেই পাড়াগার, আমার বঙ্গ সংস্কৃতি নিরিখে আরেকটি মিশরীয় সভ্যতা। কারণ মিশরের মিথ, অনেক প্রাচীন কথা যেগুলি আমাদের কাছে উজ্জ্বল হয়ে আছে আজও, সেই রকম একটি মিথকে কবি এখানে দেখালেন। তোমার কাছে প্রথম স্ট্যাঞ্জা কি পরিষ্কার হলো? যে অপূর্ব একটি প্রকৃতির চিত্র কবি দেখালেন, অসাধারণ উপমা প্রয়োগ করে, অসাধারণ ইমেজ চিত্রকল্প প্রয়োগ করে এই প্রথম স্ট্যাঞ্জার মধ্যে আমরা দেখতে পেলাম। তোমাদের প্রত্যেকের কাছে পরিষ্কার হয়েছে কি? ওকে, বেশ, ঠিক আছে। পরের স্ট্যাঞ্জা আসছি আমরা। হিমের রাতে
শরীরে রাখবার জন্য হিমের রাতে, শীতকালের রাত, হিমের রাত মানে শীতের রাত, প্রচণ্ড শীত, শরীরে রাখার জন্য, হচ্ছে আমাদের বডির টেম্পারেচার, আমাদের শরীরের একটা, মনে রাখবে, উষ্ণতা আছে। দেখবে মায়ের শরীরের উষ্ণতা দেখতে পাবে তোমরা, যে একটি বাচ্চা ছেলে, ছোট্ট বাচ্চা ছেলে কাঁদছে, সেই বাচ্চা ছেলে কাঁদছে এবং সেই বাচ্চাটি তাকে তার মা নিল, কিন্তু মা বুকে নিল না, মা হাতের মধ্যে নিল, বাচ্চাটা কেঁদেই যাবে। লক্ষ্য করবে তোমরা, দেখবে ওই বাচ্চাটিকে মা দেখবে বুকের মধ্যে নিল। ওই মায়ের ওই বাচ্চাটি মায়ের যে পেয়ে গেল, ওর সঙ্গে সঙ্গে ও কান্না বন্ধ করে দিল। অর্থাৎ ওর ওই টার সঙ্গে ওর খুব পরিচিত হয়ে গেছে, ওর সেই টাকে সে চিনে ফেলেছে। তো হিমের রাতে শরীরে রাখার জন্য এটাকে ওমও বলা হয়। তো শরীরের আমাদের প্রত্যেকের শরীর নিজের যে হিট, সেইটাকে বলা হয় ওম। শরীরে রাখার জন্য, তোমরা জানো প্রচণ্ড শীত পড়ে গেলে বা বহুক্ষণ জলের মধ্যে সাঁতার কাটলে তোমার শরীরের এই ওমটা কি হয়ে যায়, কমে যায়। তো হিমের রাতে শরীর রাখার জন্য দেশওয়ালিরা সারা রাত মাঠে আগুন জ্বেলেছে। আমরা যারা অর্থবান বিত্তবান ব্যক্তি, তারা কি করি না, শীতকালে শরীরে রাখার জন্যে আমরা কি করি, রুম হিটার লাগায়, আমরা কি করি, আমরা আমরা লেপ গায়ে দিই, নিয়ে তো ওমটাকে আমরা বজায় রাখি। কিন্তু দেশওয়ালি যারা, আমাদের দেশে যারা সেই প্রাচীন যারা মানুষ, দেশওয়ালি মানে কি, দেশওয়ালি মানে আমরা যদি আর্য অনার্য বলি, তাহলে দেশওয়ালি অ্যাকচুয়ালি কারা? আর্যরা তো উড়ে এসে জুড়ে বসেছে। অর্থাৎ তোমরা যারা ক্লাস করছিলে এবং আমি যে ক্লাস নিচ্ছি, আমরা অনেক সময় বাঙাল দিকে বলি উড়ে এসে জুড়ে বসেছে, আমরা সময় মুসলমান দিকে বলি উড়ে এসে জুড়ে বসেছে। অ্যাকচুয়ালি না, আমরা সবাই উড়ে এসে জুড়ে বসেছি। একমাত্র মাঝিরা, কোলরা, ভিলরা, শবররা, এই ধরনের ভারতের কিছু প্রাচীন জাতি যারা আজও অবহেলিত, এরা হচ্ছে দেশওয়ালি। এরা সেই আর্থিকভাবে দেখবে এদের খুব অসচ্ছলতা আজও আছে। তো আমরা যে দেশওয়ালিকে খুব ভালোভাবে চিনি সেটা হচ্ছে মাঝিদেরকে, কারণ আমাদের আশেপাশে মাঝি সাঁওতাল পাড়া আছে। তো সেই দেশওয়ালিরা, তারা তো সেরকম আর্থিক তাদের স্বাচ্ছন্দ্য নেই। তো ওই সারা রাত প্রচণ্ড শীতে সারা রাত মাঠে কি জ্বেলেছে, আগুন জ্বেলেছে। কেন? বাঁচিয়ে রাখতে হবে, তো শরীরের হিট কমে যাচ্ছে, প্রচণ্ড ঠান্ডার জন্য শরীরের গরম কমে যাচ্ছে, তাহলে শরীরটাকে গরম রাখতে হবে। তার জন্যে তারা কি করেছে, আগুন জ্বেলেছে। সেই আগুন যে জ্বেলেছে সারা রাত, কোথায় জ্বেলেছে? মাঠে। সেই আগুন কেমন? এবারে কবি আবার উপমা, মোরগ ফুলের মতো লাল আগুন। সেই আগুন মোরগ ফুলের মতো লাল। তোমরা জানো এমন এক ধরনের ফুল আছে, যে ফুলের তার যে বিন্যাস, ফুলের যে কালার, ঠিক মোরগের ঝুঁটির মতো। দেখবে মোরগের মাথার মধ্যে যে লাল রঙের যে ঝুঁটি আছে, সেটি কিন্তু দেখতে পাবে যে তার রং কিন্তু টকটকে লাল। তা সেই ধরনের এক ধরনের ফুল আছে, সেই ফুলকে বলা হয় মোরগ ফুল। তাহলে মোরগ ফুলের মতো লাল আগুন। দেশওয়ালিরা সারা মাঠে যে আগুন জ্বেলেছে, সেই আগুনের যে কালার, কারণ চারিদিক তো অন্ধকার, তার মাঝে যে আগুন জ্বেলেছে, সেই আগুন সে লাল শিখা নিয়ে জ্বলছে, আর তাকে দেখতে কার মতো লাগছে? ওই মোরগ ফুলের মতো লাগছে। তাহলে এই দেশওয়ালি তাদের যে কথা বলছে, তারাও দেখো প্রকৃতি না হলেও তারা প্রকৃতিরই সন্তান। তাহলে কবি কিন্তু প্রকৃতি ছাড়েননি। পাড়াগার ওই বাসর ঘরের মেয়েটি, সে কিন্তু প্রকৃতি না হলেও সে কিন্তু প্রকৃতির সঙ্গে তার সম্পর্ক রয়েছে। মিশরের সেই প্রেমিকা, যে প্রেমিকা তার মুক্তা ওই প্রেমিকের মদের গ্লাসে রেখেছিল, সে কিন্তু হাজার হাজার বছর আগে, অর্থাৎ তার সঙ্গে প্রকৃতির নিবিড় সম্পর্ক রয়েছে। সেই জন্য কবি সময়টা উল্লেখ করে দিয়েছেন। আবার দেশওয়ালিরা তার সারা রাত আগুন জ্বেলেছে মাঠে,
সেই মাঠ কিন্তু প্রকৃতি। আর সেটি কার মতো দেখতে লাগছে? মোরগ ফুলের মতো, সেটিও প্রকৃতি। আমরা দেখলাম সারা রাত যে আগুন জ্বলছে, সে আগুন মোরগ ফুলের মতো লাল। শুকনো অসত্য পাতা দুমড়ে এখনো আগুন জ্বলছে তাদের। রাত্রেবেলা জ্বলা শুরু হয়েছিল, তারপর যখন ভোর হয়ে গেছে, তারা তো আগুন জ্বেলেছিল, এখন তো ভোর হয়ে গেছে, তাহলে সারা রাত ধরে সে আগুন জ্বলেছে, এখন সেই আগুন স্তিমিত হয়ে গেছে ভোরবেলায়। সেই আগুন স্তিমিত হয়ে গিয়ে এবার সূর্য উঠছে। সেই ভোরবেলায় যে পরিবেশ, সেই পরিবেশ অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে আগুন যখন কমে আসে তখন দেখবে ওই পাতাগুলো কেমন দেখবে ফ্যাকাশে টাইপের হয়ে যায়, পাতাগুলো দেখবে ছাই রঙের হয়ে যায়। কেমন? সেই জন্যই তো আমরা সেই যে কোনো জিনিস পুড়ে যখন সেটা ভস্ম হয়ে যায় তখন সেটাকে আমরা ছাই বলি, অর্থাৎ ধূসর রঙের হয়ে যায়। তো শুকনো অসত্য পাতা দুমড়ে এখনো আগুন জ্বলছে তাদের, এখনো আগুন জ্বলছে। কিন্তু যেহেতু ভোর থেকে সকাল হয়ে যাচ্ছে, যেহেতু কবিতাটা এগোচ্ছে, দেখো কবি কি সুন্দরভাবে ভোর দিয়ে শুরু করলেন, কিন্তু অনেকগুলো লাইন তো পড়া হয়ে গেল, তাই আর তো ভোর থাকবে না, তাহলে এবার সকাল হবে। তাই সূর্য উঠছে, সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো নেই আর। কবি একবার তুলনা করলেন মোরগ ফুলের মতো লাল, কখন? যখন রাত্রি অন্ধকার ছিল। আর কবি আরেকবার তুলনা করলেন যখন সূর্য উঠে গেছে। সেই সূর্য উঠে গেছে, সেই আগুনও তো কমে গেছে, এবং তখন কবি দেখতে পাচ্ছেন যে তার রংটা আর কিন্তু কুমকুমের মতো নেই আর। তাহলে কুমকুমের রং আর মোরগ ফুলের রং, সে তো দুটোরই রং একই, লাল। কুমকুম আমাদের সেই মেয়েরা, আমাদের যখন এরকম বাণিজ্য নীতি আসেনি, আমাদের যখন ল্যাকমি কোম্পানি আসেনি, আমাদের যখন পন্ডস কোম্পানি আসেনি, সেই সময় মেয়েরা তারা কুমকুম ব্যবহার করত। সেই কুমকুম কিন্তু রং টকটকে লাল ছিল, আবার মোরগ ফুলের রং টকটকে লাল। কিন্তু কবি কি বলছেন? যে কুমকুমের মতো নেই আর, সূর্য উঠে গেছে না, ফলে সূর্যের আলো চারিদিকে ছড়িয়ে পড়েছে না, ফলে ওই যে সামান্য যে আগুন জ্বলছে সেটাও কিন্তু আর আর দেখা যাচ্ছে না। এখন কি হয়ে গেছে না, হয়ে গেছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। অসাধারণ আরেকটি উপমা প্রয়োগ করলেন, রোগা শালিক। রোগা শালিক কোন শালিক? রোগা শালিক। মানুষগুলো কি রোগা, মানুষগুলো কি পায় না? খেতে পায় না। মানুষগুলো নিজেদেরকে টিকিয়ে রাখার জন্য রাত্রে কি জ্বেলেছে না, আগুন জ্বেলেছে ওমকে বডির মধ্যে রাখার জন্যে। তাহলে এই মানুষগুলোকে তুলনা করা হচ্ছে কার সঙ্গে? রোগা শালিকের সঙ্গে। এবং ওই যে পাতাগুলো জ্বলে পুড়ে গেছে, তার যে কালারটা, সেই কালারটা ধূসর। আর ওই লোকগুলোও কিন্তু মনে রাখবে তাদের জীবনও ধূসর, তাদের জীবন কিন্তু ফ্রেশ নয়। তারা ঠিকমতো খেতে পায় না, তারা কাজ করে, তাদেরকে সেই জমিদার বা কাজ করে তাদের মালিকপক্ষ তাদের ঠিকমতো পারিশ্রমিক দেয় না। যে শালিকটা রোগা, যে শালিকটা বিবর্ণ, সেই শালিকের মতো কালার হয়ে গেছে কার? ওই পাতাগুলোর। ওই পাতাগুলো আর জ্বলছে না। আর এই শালিকের অন্তর্নিহিত দিকে আমরা দেখলাম যে দেশওয়ালিরাও তো ওই শালিকের মতোই, দেশওয়ালিরা তো ওই সকালের পাতার মতোই, তারাও তো তাই। সকালের আলোয় টলমল শিশিরে চারিদিকের বন ও আকাশ, সকালের আলোয় সূর্যের আলো পড়েছে। তোমরা জানো সূর্যের আলো ঘাসে যখন পড়ে, আর ঘাসের তার যে অগ্রভাগে শিশির, সেই শিশির বিন্দু সূর্যের আলো পড়লে তার একটা আলাদা রোশনায় একটা প্রতিবিম্ব সেখানে ফুটে উঠছে, অপূর্ব লাগে সেটি দেখতে। সকালের আলোয় টলমল শিশিরে চারিদিকের বন ও আকাশ ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে। এই যে সুন্দর পরিবেশ, শিশিরে চারিদিক যে ছড়িয়ে গেছে, চারিদিক যে বনের মধ্যে শিশির তার বিন্যাস দেখতে পাচ্ছি, সূর্যের আলো এসে পড়ছে সেই বন এবং আকাশের মধ্যে, সেটি কার মতো দেখতে লাগছে? ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে। এই পরিবেশ
কার মতো? ময়ূরের মতো। আবার কবি প্রকৃতি দিয়ে প্রকৃতিকে নিয়ে এলেন উপমান হিসেবে। ওই সুন্দর বনের পরিবেশ, সুন্দর আকাশের পরিবেশ কার মতো? না ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে চারিদিকের সূর্যের আলোতে আলোকিত হয়ে। আমরা কবিতার দ্বিতীয় স্ট্যাঞ্জায় একটি গভীর জিনিস দেখলাম, সেটি হচ্ছে দেশওয়ালিদের অবস্থা কেমন সেটি বিবর্ণ শালিক দিয়ে, রোগা শালিক দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে। সেটি পাতাগুলি জ্বলে যাওয়ার পর পাতাগুলি যে দুমড়ে মুচড়ে গেছে, দেশওয়ালিরাও তো দুমড়ে মুচড়ে যাচ্ছে দিনের পর দিন, তাদেরকে দুমড়ে মুচড়ে দেওয়া হচ্ছে দিনের পর দিন। আমরা সেই গভীর ভাবটি দ্বিতীয় স্তবকে আমরা পেলাম। তোমাদের কাছে দ্বিতীয় স্তবক কি পরিষ্কার হয়েছে? আসছি এবার তৃতীয় স্তবকে। এবার কিন্তু প্রেক্ষাপট চেঞ্জ হবে, শুরুতেই হবে না, কিছুক্ষণ পরে হবে। কবিতায় আবার লেখা আছে ভোর, সেমিকোলন। ভোর, সেই প্রকৃতি, সেই ভোর, প্রকৃতি সেই একই আছে, শুধু কারা চেঞ্জ হবে আমরা। সারা রাত চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে, ভোরবেলায় আবার প্রকৃতির চিত্র, এটাও প্রকৃতির চিত্র, এর আগেরটাও প্রকৃতির চিত্র। ভোরবেলায় সারা রাত চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে, চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়েছে, বাঁচিয়ে বাঁচিয়ে মানে বারে বারে তাকে করতে হয়েছে, বারে বারে চেষ্টা করে নিজেকে সে বাঁচিয়েছে। কে? নক্ষত্রহীন মেহগনির মতো অন্ধকারে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে সুন্দর বাদামি হরিণ এই ভোরের জন্য অপেক্ষা করছিল। এই ভোরটার জন্যই অপেক্ষা করছিল হরিণটা, কারণ হরিণটাকে বাঁচতে হবে। হরিণটা সারা রাত দৌড়েছে, কারণ চিতাবাঘিনী তাকে খাবার জন্যে, তাকে শেষ করে দেওয়ার জন্যে সেই চিতাবাঘিনী তার পিছনে নিয়েছিল। সে বারে বারে নিজেকে বাঁচিয়েছে, সে বারে বারে চেষ্টা করেছে নিজেকে বাঁচানোর, এবং সে বেঁচেছে। সে বেঁচেছে নক্ষত্রহীন মেহগনির মতো, নক্ষত্রহীন অন্ধকার সেই রাত্রি, সেই অন্ধকার রাত্রিতে সেই নক্ষত্রহীন, অর্থাৎ যার কেউই নেই, আমরা কি বলি জন্ম নক্ষত্রহীন। তা নক্ষত্রহীন মানে কি? সে একা পড়ে গেছে। মেহগনির মতো অন্ধকারে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে, মেহগনির মতো, মেহগনি গাছ দেখবে দাঁড়িয়ে থাকে, দেখবে সেই মেহগনি গাছ মনে হয় একা দাঁড়িয়ে আছে। এই হরিণটি একা হয়ে গেছে সেই অন্ধকারে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে, এই বন থেকে ওই বন ঘুরে বেড়াচ্ছে, সুন্দরীর বন পেরিয়ে গিয়ে অর্জুনের বনে ঘুরে ঘুরে সুন্দর বাদামি হরিণ। হরিণটা কি দেখতে সুন্দর? হরিণ তো এমনি দেখতে প্রকৃতির রঙে সে রঞ্জিত। তো সুন্দর বাদামি হরিণ এই ভোরের জন্য অপেক্ষা করছিল, কারণ ভোর হয়ে গেলেই চিতাবাঘ আর তাকে তারা করবে না। ভোর হয়ে গেলেই তারা ফিরে যাবে। তখন কে বাঁচবে? এই হরিণটি বাঁচবে। তাহলে একটি হরিণ অর্থাৎ পুরুষ হরিণ, মেল, ফিমেল নয়। কেন জোর দিয়ে মেল বললাম তার কারণ আছে। তাহলে সে বাঁচল, সূর্য উঠেছে, সে নিজেকে প্রতিকূলতার বিরুদ্ধে সে নিজেকে টিকিয়ে রাখার জন্য সে আপ্রাণ চেষ্টা করেছে, এবং ওই চিতাবাঘিনীর হাত থেকে সে বেঁচেছে। এইটা কিন্তু তার বিরাট, বলতে পারো তার সাফল্য, এবং সে স্বস্তি পেয়েছে। সূর্য উঠে গেছে, এসেছে সে ভোরের আলোয় নেমে, ভোরের আলোয় সে নেমে এসেছে। কচি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। সে কচি বাতাবির মতো, দেখো কি সুন্দর ঘাস, দেখো সেই ঘাস আবার কার মতো? কচি বাতাবি লেবুর মতো। কচি বাতাবি লেবুর মতো ঘাসটা কার মতো? না, ঘাসটা প্রকৃতির আর একটা অনুষঙ্গের মতো। কি অপূর্ব জীবনানন্দের উপমা। আমরা বলি মেয়েটির মুখটি কার মতো? পদ্ম ফুলের মতো, পদ্মমুখী। আমরা বলি মেয়েটির চোখ দুটি হরিণের মতো। আর কবি কি বলছেন? কবি বলছেন আমি দেব না,
আমি প্রকৃতির সঙ্গে প্রকৃতি তুলনা করব। আমরা সচরাচর বিজাতীয় বস্তুর মধ্যে তুলনা করি, আর কবি সমজাতীয় প্রকৃতির মধ্যে তুলনা করলেন। এখানে জীবনানন্দের মধ্যে নতুনত্ব পেলাম আমরা। কচি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। ঘাস, সেই সুগন্ধি ঘাস সেই ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, যে ঘাসের রং হচ্ছে কার মতো? কচি বাতাবি লেবুর মতো, তার সুগন্ধ। নদীর তীক্ষ্ণ শীতল ঢেউ এসে নামলো। দেখো, সারা রাত ধরে তো চিতা বাঘিনী তাকে তাড়িয়ে নিয়ে বেরিয়েছে, ফলে তার তো একটা খিদে পেয়ে গেছে। তাহলে প্রথম কথা হচ্ছে বাঁচো। তাহলে প্রথম কথা, আমি সেই প্রতিকূলতার কাছ থেকে বাঁচলাম, চিতাবাঘিনীর হাত থেকে বাঁচলাম। এরপরে আমার জঠরের ক্ষুধা, সেই ক্ষুধা প্রথম মেটাতে হবে। মনে রাখবে, আমাদের প্রথম কথা জীবনটাকে টিকিয়ে রাখতে হবে, তারপর আমার খেয়ে সেই জীবনটাকে টেকানোটাকে কন্টিনিউ করতে হবে। তাহলে প্রথম আকস্মিক যে আক্রমণ, সেখান থেকে বাঁচলো, এরপরে কন্টিনিউ জীবনটাকে টিকিয়ে রাখার জন্য তো খাবারের দরকার। তো তার জন্যে সে দেখো খাবার খেয়ে নিল। এরপর দেখো ফ্রেশ হচ্ছে। আমরা প্রচণ্ড খিদে পেলে আমরা নিশ্চয়ই আগে স্নান করতে যাই না। দুদিন ধরে তোমাকে খাবার দেওয়া হয়নি, তুমি প্রথম খাবারটাই খাবে, তারপর স্নান করতে যাবে। তো নদীর তীক্ষ্ণ শীতল ঢেউ এসে নামলো। খাবার খাওয়া হয়ে গেছে, পেট ভরে গেছে, এবার সে ফ্রেশ হবে একদম। তাকে একটা মানুষের মতো ভাবো তুমি। নদীর তীক্ষ্ণ শীতল ঢেউ এসে নামলো, কারণ হাঁপিয়ে গেছিল সে। সারা দৌড় এসে প্রচণ্ড হাঁপিয়ে গেছে। তাহলে জলে নামলে কি হবে? তার একটা সেই শীতল জলের মধ্যে সে কি পাবে? একটা স্বস্তি পাবে। নদীর তীক্ষ্ণ শীতল ঢেউ এসে নামলো। খাবার তো হয়ে গেছে, তার খাওয়া হয়ে গেছে। ঘুমহীন ক্লান্ত বিহ্বল শরীরটাকে স্রোতের মতো একটা আবেশ দেওয়ার জন্য, কারণ সারা রাত ঘুমায়নি, সে স্নান করলে তার কি আসবে? তার শরীর এক ফ্রেশ হবে, একদম পরিষ্কারভাবে মানুষের মতো ভাবো। সেই জন্যই পশুরাও জলে নামে নিজেদেরকে ফ্রেশ করার জন্য। ঘুমহীন ক্লান্ত, কারণ চিতাবাঘিনী তাকে তাড়িয়ে নিয়ে বেরিয়েছে, ফলে সে ঘুমাতে পারেনি, সে ক্লান্ত হয়ে গেছে। পেটে খাবারটা পড়েছে তার, কিন্তু শরীরটাকে সতেজ রাখার জন্য সে কী করলো? জলে নামলো, একটা আবেশ দেওয়ার জন্য, নিজেকে আবেশের মধ্যে, নিজেকে ফ্রেশ করার জন্য সে জলের মধ্যে সে আয়েশভাবে সে কাটানোর জন্য জলের মধ্যে নামলো। অন্ধকারের হিমকুঞ্চিত জরায়ু ছিঁড়ে ভোরের রৌদ্রের মতো একটা বিস্তীর্ণ উল্লাস পাওয়ার জন্য। অন্ধকারের হিমকুঞ্চিত জরায়ু ছিঁড়ে একটা বাচ্চা ছেলে জন্মায়, বা যে কোনো প্রাণী যখন জন্মায়, তখন সে মাতৃগর্ভের সেই মাতৃগর্ভের ওই ব্লাডারটা, সেই ব্লাডারের মধ্যে থাকে। তো সেই ব্লাডার থেকে যখন সে মাতৃ জরায়ু থেকে যখন সে বেরিয়ে আসে, তখন সেই বন্ধন ছিন্ন করে সে একটা অন্য জগতে পাড়ি দেয়। তাহলে এই হরিণটা এতক্ষণ সেই জরায়ুর মধ্যে ঘুরপাক খাচ্ছিল, হরিণটা ওই ব্লাডারের মধ্যে ঘুরছিল। চিতা বাঘ তাকে তাড়াচ্ছিল, হরিণটা আর কিচ্ছু নয়, শুধু একটা জায়গার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। আমাকে বাঁচতে হবে, বাঁচতে হবে। একটা বাচ্চা ছেলে যখন মাতৃগর্ভে থাকে, তখন তারও তো লড়াই হয়, তাকেও তো চেষ্টা করতে হয় মাতৃগর্ভে থেকে ওই ব্লাডারের মধ্যে যে আমাকে বাঁচতে হবে, বাঁচতে হবে। কিন্তু সে তো আলো হাওয়া ওই পরিবেশ কিছুই পাচ্ছে না ওখানে। যখন ওই ছেলে মাতৃ গর্ভ থেকে যখন জন্ম হয়, জরায়ু থেকে যখন সে পৃথিবী পৃষ্ঠে যখন তার সে ভূমিষ্ঠ হয়, তখন সে সেই ব্লাডার ভেদ করে সে একটা অন্য পৃথিবী পায়। ঠিক হরিণটাও সেরকম। হরিণটা সারা রাত ওই একটা ব্লাডারের মধ্যে সে ঘুরপাক খাচ্ছিল। তারপর যখন খাবার খেয়ে যখন একটা জগতের মধ্যে সে পাড়ি দিল, সেটা ভিন্ন জগৎ। অন্ধকারের হিমকুঞ্চিত জরায়ু ছিঁড়ে ভোরের রৌদ্রের মতো একটা বিস্তীর্ণ উল্লাস পাওয়ার জন্য। উল্লাস, একটা বাচ্চা ছেলে জন্মানোর পর দেখবে হাত পা নাড়াচ্ছে, কি ক্ষেত্র পেল না সে? একটা বাচ্চা ছেলে তারপর দেখবে হামাগুড়ি দিচ্ছে, ক্ষেত্র পেল না সে? সে বাচ্চা ছেলে দৌড়াচ্ছে, ক্ষেত্র পেল না সে? এটা কি মাতৃগর্ভে পেয়েছিল সে? না, মাতৃগর্ভে একটা জায়গার মধ্যে কি হচ্ছিল? তার রাউন্ড, সে একটা জায়গার মধ্যে তাকে অবস্থান করতে হচ্ছিল। হরিণটা সেই চিতাবাঘের পাল্লায় পড়ে একই সেই ক্ষেত্রের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। এই নীল আকাশের নিচে সূর্যের সোনার বর্ষার মতো জেগে উঠে সাহসে, স্বাদে, সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেওয়ার জন্য।
তোমাকে একটা মানুষের মতো জায়গায় ভাবতে হবে। আমি বলেছি এটা মেল হরিণ, খাবার পড়ে গেছে পেটে, স্নান হয়ে গেছে, এইবার দেখো তার মধ্যে প্রেমবোধ জেগেছে। আমাদের মধ্যে প্রেমবোধ কখন জাগে? ডাকাত তাড়া করলে তখন বলি দাদা প্রেমটা করে নি, তারপর তাড়া করবেন। আমাকে কেউ খুন করতে এলে তখন বলি দাদা খুনটা পরে করবেন, আগে প্রেমটা করে নি। কে বলে যে খুন করতে আসে তার কাছ থেকে বাঁচার চেষ্টা করি, তারপর বেঁচে গেলে যদি খিদে পায় একটা খাবার খেয়ে নিই, তারপর স্নান করে ফ্রেশ হয়ে নিই, তারপর প্রেমিকাকে ফোনটা করি, বলি এসো একটু আমরা একটু প্রেমালাপ করি। মনে রাখবে সব স্টেপ বাই স্টেপ। হরিণটার মধ্য দিয়ে সেগুলো খুব সুন্দরভাবে জীবনানন্দ আমাদের জীবনের সেই শৈলীকে দেখিয়েছেন, জীবনের সেই স্টেপ বাই স্টেপ পর্বের পর পর্ব আমাদের ক্ষেত্রগুলোকে দেখিয়েছেন। দেখো ও প্রথমেই কিন্তু হরিণীর পর হরিণীকে তাক লাগিয়ে দেওয়ার জন্যে, হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেওয়ার জন্যে এই কথাগুলি জীবনানন্দ বলেননি। প্রথম কথা হচ্ছে তাকে বাঁচতে হবে চিতাবাঘিনীর কাছ থেকে। দ্বিতীয় কথা খিদে পেয়েছে খেতে হবে। তৃতীয় কথা খাবার হয়ে গেল, ফ্রেশ হও। যে ফ্রেশ হয়ে গেল এবার দেখো তার প্রেম জেগেছে, তার মধ্যে মিলনের আকাঙ্ক্ষা জেগেছে। অর্থাৎ আর কোনো তার রিস্ক নেই, আর জঠরে ক্ষুধা নেই। এবার তার প্রেম ক্ষুধা বা শরীরী মিলনের আকাঙ্ক্ষা, সাহসে, সাধে, সৌন্দর্যে, তিনটি শব্দ ব্যবহার করলেন অসাধারণভাবে। সাহসে, সাধে, সৌন্দর্যে। এর সঙ্গে চিতাবাঘিনীর কোনো সম্পর্ক নেই, এর সঙ্গে জঠরের ক্ষুধার কোনো সম্পর্ক নেই। এটা মনোগত ক্ষেত্র। আমরা ভোরবেলায় আকাশে সে একটি তারা যখন দেখি তখন সেটা মনেরই ক্ষেত্র। আমরা যখন পাড়াগার বাসর ঘরে সেই গধূলি মদির সেই রাঙা মুখ নিয়ে মেয়েটি যখন বসে আছে, মনে রাখবে তখন তার পেটে প্রচণ্ড ক্ষুধা নয়, তাকে ভিলেন তারা করেনি, সেই জন্যই সে নায়ককে নিয়ে ভাবতে পারছে। হরিণ তালে ভাববে না কেন? সাহসে, সাধে, সৌন্দর্যে। হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেওয়ার জন্য। আর কোনো ঝামেলা নেই, আর কোনো সমস্যা নেই। এবার সে হরিণীর পর হরিণীকে চমক লাগাবে। স্নান হয়ে গেছে তার, সে রেডি। সে এবার বনের মধ্যে হরিণী খুঁজে বেড়াবে। কি সুন্দর পরিবেশ! সে জানে বনের মধ্যে কখন বাজে পরিবেশ হয়, সে জানে চিতাবাঘিনী কখন আসে, সে জানে চিতাবাঘিনীর পায়ের আওয়াজ কেমন, সব জানে সে। কারণ সে প্রকৃতির সন্তান, সে প্রকৃতির সব কিছু জানে। একটা হরিণ যখন চিতাবাঘিনীর কাছ থেকে বাঁচে, সে জানে বনের মধ্যে কখন কি প্রতিকূলতা আসে, তার সব কিছু জানা আছে। তা এখন তার কোনো সমস্যা নেই। এখন সে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেবে, সাহসে, সাধে, সৌন্দর্যে। দুর্ভাগ্যের বিষয়, হরিণটি চিতাবাঘিনীর পায়ের আওয়াজ চেনে। হরিণটি হরিণীর গলার আওয়াজ চেনে, যেটা হরিণীর গলার আওয়াজ। হরিণটি সে গাছের পাতার মর্মধ্বনি চেনে। হরিণটি জল চেনে, যে জলে গিয়ে আমি যদি আমার বডিটা, আমার দেহটা জলে নিমজ্জিত করি তাহলে আমার বডি শীতল হবে, সে সব চেনে। দুর্ভাগ্যের বিষয়, হরিণটি চেনে না বন্দুকের আওয়াজ। ভাগ্যের বিষয়, হরিণটি চেনে না, তার কাছে অপরিচিত। সে প্রকৃতির সন্তান, সে চিতাবাঘিনীর ভয়ঙ্কর পায়ের আওয়াজ চেনে, সে বাঘের আওয়াজ চেনে, কিন্তু সে বন্দুকের আওয়াজ চেনে না, কারণ সেটা যান্ত্রিক শহর থেকে এসেছে। তাই পরের স্ট্যাঞ্জা বলা হচ্ছে একটা অদ্ভুত শব্দ। কেন অদ্ভুত শব্দ? এটা বন্দুকের আওয়াজ। কবি তো বলতে পারতেন একটা বন্দুকের গুলির আওয়াজ। না, চিতা বাঘিনীর কাছে হরিণটা যখন বিপদে পড়েছে, হরিণ তার কাছ থেকে কেমন করে বাঁচতে হয় সেটা হরিণ জানে। চিতাবাঘিনী জানে হরিণ কেমন করে খেতে হয়, আর হরিণের জানে চিতাবাঘিনীর কাছ থেকে কেমন করে বাঁচতে হয়। সেখানে অরণ্যের মধ্যে সেখানে ডারউইন তত্ত্ব কাজ করে, অর্থাৎ টিকে থাকবো আমি। চিতাবাঘিনী হরিণ না খেলে সে টিকে থাকবে না, আবার হরিণ চিতাবাঘিনীর থেকে না বাঁচলে সে টিকে থাকবে না। সেখানে তাদের মধ্যে সহজাত লড়াই হয়, সেটা খুব স্বাভাবিক। তাহলে হরিণটা জানে চিতাবাঘিনীর কাছ থেকে কেমন করে বাঁচতে হয়। হরিণটা জানে না, কারণ তার এইটার সঙ্গে কোনো সম্পর্ক নেই।
শহর থেকে বাবুরা এসেছেন, শহর থেকে শৌখিন মানুষেরা এসেছেন পশু শিকার করতে। আর পশুর মধ্যে অত্যন্ত মূল্যবান একটি পশু অরণ্যের মধ্যে, জানো তোমরা, চর্যাপদে পড়েছ, ভুসুকুপাদের আপনা মাংসে হরিণা বৈরী। হরিণ নিজের মাংসের জন্যই সবার কাছে শত্রু হয়ে যায়। হরিণের আচার আচরণ, হরিণের ব্যবহার, যদি আমি সমাসত্ব অলঙ্কার বলি, হরিণের তার কোনো রকম কার্যকারিতা কারো খারাপ লাগে না। শুধু চিতাবাঘিনী তাকে মারে তার মাংসের জন্যে, আর শহরে যান্ত্রিক সভ্যতার মানুষেরা তাকে মারতে যায় তার মাংসের জন্য। কিন্তু চিতাবাঘিনী মারতে এলেও, চিতাবাঘিনী খেতে এলেও তার কাছ থেকে বাঁচার মন্ত্রটা হরিণ জানে। কিন্তু যান্ত্রিক সভ্যতার বন্দুক যখন এসে গুলির আওয়াজ করে, তখন সেই আওয়াজ এই হরিণের কাছে সম্পূর্ণ অপরিচিত। শুধু হরিণের কাছে নয়, অরণ্যের সমস্ত পশু পাখি প্রাণীর কাছে এই আওয়াজ অপরিচিত। তাই হরিণটার কাছে আওয়াজটা অপরিচিত বলে কবি লিখলেন একটা অদ্ভুত আওয়াজ, একটা অদ্ভুত শব্দ। সেটা তোমার আমার কাছে জানি খুব পরিচিত শব্দ, কারণ আমরা এই যান্ত্রিক সভ্যতাকে চিনি, কিন্তু হরিণটা তো চেনে না। সে একটা আওয়াজ পেল, সে আওয়াজটা কি অদ্ভুত, অদ্ভুত। কারণ তার কাছে পরিচিত গন্ডারের আওয়াজ, তার কাছে পরিচিত আকাশে মেঘ ডাকলে আওয়াজ, তার কাছে পরিচিত, মনে রাখবে, একটা কুকুরের আওয়াজ, তার কাছে পরিচিত একটা বাঘের আওয়াজ, তার কাছে পরিচিত গন্ডের আওয়াজ, কিন্তু তার কাছে অপরিচিত সম্পূর্ণভাবে বন্দুকের আওয়াজ। তাই একটা অদ্ভুত শব্দ। নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল। হরিণটা তো জলে নেমেছিল, হরিণটা তো জলে নেমে ভাবছিল যে আমি জল থেকে উঠেই সাহসে সাহসে সাধে সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে মাত করে দেবো, চমক লাগিয়ে দেবো। আহারে, এই হরিণ ওই জল থেকে আর ওঠা হলো না, কারণ অপরিচিত শব্দ সে বন্দুক থেকে বেরিয়ে সে বন্দুকের গুলি গিয়ে লাগলো হরিণটার গায়ে। আর সেই জল আবার লাল হলো। দেশওয়ালিরা আগুন জ্বেলেছিল, তখন লাল হয়েছিল, অরণ্যের কোনো ক্ষতি না করে। দেশওয়ালিরা একটাও সবুজ গাছ পোড়ায়নি। দেশওয়ালিরা প্রকৃতির সন্তান, এই হরিণ প্রকৃতির সন্তান। এখানে সামঞ্জস্য বিধান করে ওরা চলে। তাই দেশওয়ালিরা গাছের শুকনো পাতা মাঠের মধ্যে পুড়িয়েছে। আর আমাদের অসভ্য যান্ত্রিক সভ্যতার দেখনদারি যারা 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 কোনো রকমে, যাদের হৃদয়ে কোনো সম্পর্ক নেই, সেই সমস্ত যন্ত্র সভ্যতার, আধুনিক যান্ত্রিক সভ্যতার সেই সমস্ত মানুষ, যাদের বাহ্যিক চাকচিক্য সাংঘাতিক, হৃদয় বলে কোনো জিনিস নেই, তারা বন্দুক নিয়ে গিয়ে ওই অরণ্যের মধ্যে, ওই জলের মধ্যে হরিণটা একটু পরে কি জন্যে সে রেডি হচ্ছে তারা কিচ্ছু জানে না। তারা শুধু জানে হরিণের মাংস খেতে হবে, কারণ আমরা শুধু খাবো খাবো খাবো, আমরা শুধু গ্রাস করব, আমরা কিছু সৃষ্টি করতে আসিনি। তাই সেই অরণ্য যে প্রকৃতি, সেই প্রকৃতিকে ক্রমাগত ধ্বংস করছে আধুনিক যান্ত্রিক সভ্যতার শহুরে মানুষেরা। তারই প্রতীক বন্দুকের আওয়াজ সেই হরিণটাকে শেষ করে দিল। ওই জলের মধ্যে লাল কালার, লাল রক্ত ছড়িয়ে গেল। দেশওয়ালিরাও লাল আভা ছড়িয়েছিল অরণ্যের কোনো ক্ষতি না করে। আর এই শহুরে এরা নাকি লেখাপড়া জানা। হ্যাঁ, এরা লেখাপড়া জানা। সেই জন্যই তো এরা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, মাকে বৃদ্ধাশ্রমে পাঠায়। এরা নাকি লেখাপড়া জানা। হ্যাঁ, তার জন্যই তো দেখবে কলকাতাতে 1946 সাম্প্রতিক দাঙ্গায় হিন্দু মুসলমানকে মেরেছিল, মুসলমান হিন্দুকে মেরেছিল। মুম্বাই 98 সেখানে দাঙ্গায় মানুষ মানুষকে মারে। আমরা গ্রামগঞ্জে মানুষ মানুষকে হত্যা করতে পারি না, আমাদের হৃদয়টা কেঁপে ওঠে। ব্যতিক্রম 2-4 জন থাকতেই পারে, কিন্তু ব্যাপক হারে শহরই অশান্তি বেশি হয়, ব্যাপক হারে মানুষের নির্মমতা শহরেই বেশি হয়। আমাদের
সেই যখন আমাদের লকডাউনের সময় যখন মানুষ খাবার পাচ্ছে না, সেই খাবারের জন্য একটা বাচ্চা মেয়ে যখন তার মা যখন মারা গেল স্টেশনে বসে, আমরা কেউ তাকেই দেখিনি, কারণ সেটা শহর। যখন এটিএমে লাইন দিতে গিয়ে একটা মানুষ যখন উল্টে পড়ে যায়, তখন তার দিকে তাকিয়ে না দেখে আমরা যখন সেই আমাদের যে নোট বাতিলের সময় আমরা সেই এটিএমে যখন লাইন দিয়েছিলাম, তখন আমরা সেই যে লোকটা উল্টিয়ে পড়ে গেল সেই মানুষটার দিকে ফিরে তাকালাম না, মানুষটা তারপর মারা গেল, কারণ হার্ট অ্যাটাক হয়েছিল তার। এই প্রত্যেকটা চিত্র হচ্ছে শহরের। একটা টাটা সুমো গাড়িতে একজন সুটেড বুটেড একজন ভদ্রলোক সেই গাড়ির মধ্যে ঠেস দিয়ে বসে গেল। রাস্তা দিয়ে প্রচুর লোক পেরিয়ে যাচ্ছে, কেউ তাকিয়ে দেখলো না। সেই লোকটার হার্ট অ্যাটাক হয়েছিল, ছেলে আমেরিকায় থাকে, মারা গেল। গ্রামগঞ্জে এটা হয় না। গ্রামগঞ্জে যেগুলো একদম প্রকৃতির ছবিতে, গ্রাম আজও মানুষের হৃদয়ে আছে, কারণ তারা প্রকৃতির সন্তান। সেই প্রকৃতি তাদেরকে মানুষ করে রেখেছে। যন্ত্র যত বাড়াবাড়ি করবে তত মনে রাখবে মানুষ হৃদয় থেকে সরে যাবে। এই মানুষগুলি হরিণের প্রেম বোঝে না, এই মানুষগুলি হরিণের সাঁতার বোঝে না, এই মানুষগুলি হরিণের জলে স্নান বোঝে না, এই মানুষগুলি গাছের পাখির সেই ক্রঞ্চ মিথুন মা নিষাদ প্রতিষ্ঠান তমাগম শাশ্বতী সমা যৎ ক্রঞ্চ মিথুন দেখো মবধি কাম্যহিতম। এরা নির্মম একটা করে এই যুগের ব্যাধ হরিণটাকে গুলি করে মারল। সেই বাল্মীকির যুগে তীরে মেরেছিল, সেই যুগ আলাদা ছিল বলে, আর এই যুগে সেই নিষাদ, সেই আধুনিক যান্ত্রিক নিষাদ বন্দুকের গুলি করে মারল। আগুন জ্বলল, আবার আগুন জ্বলল, আবার লাল আগুন। জলের রং লাল, আগুনের রং লাল। দেশওয়ালের আগুন জ্বেলেছিল, কিন্তু সেই রং লাল। দেশওয়ালিরা তার আগুন জ্বেলে নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করেছিল ফাঁকা মাঠে, আর আগুন জ্বলল আবার। উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হয়ে গেল, হরিণের মাংস রান্না হলো সেই আগুনে। নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় বসে, নক্ষত্রের নিচে বসে এরা গল্প করে, কিন্তু নক্ষত্রকে অনুধাবন করার ক্ষমতা নেই। এরা চাঁদ নিয়ে কবিতাও লিখে দেবে দরকার হলে, কিন্তু চাঁদকে উপলব্ধি করার মতো এদের হৃদয় নেই। তাই এরা চাঁদকে নিয়ে কবিতা লেখে কৃত্রিম ভাবে, এদের যা কিছু সব কৃত্রিম। নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় বসে, নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় বসে ঘাসকে অনুভব করার ক্ষমতা নেই এদের। অনেক পুরনো শিশির ভেজা গল্প, সেই জীবনানন্দ লিখেছিলেন যে আকাশের 7টি তারা যখন উঠেছে ফুটে, আমি ঘাসে বসে থাকি, ঘাসকে অনুভব করি। এরা ঘাসের ওপর বসে আছে, গল্প করছে পুরনো দিনের। আর সিগারেটের ধোঁয়া। এরা গল্প করতে জানে, গল্প বলতে পারে, চাঁদ নিয়ে কবিতা লিখতে পারে, অনুধাবন করতে পারে না, অনুভব করতে পারে না। সিগারেটের ধোঁয়া। তার মানে এরা বিড়ি খাওয়া লোক নয়, অর্থাৎ এরা গ্রামগঞ্জের লোক নয়। কবি বুঝিয়ে দিলেন এসছে কোথা থেকে, শহর থেকে। অদ্ভুত আওয়াজটা কিসের, বন্দুকের। কবি লিখলেন না, পাঠককে বুঝে নিতে হবে, কারণ হরিণ যেহেতু বুঝতে পারবে না, তাই কবি লিখলেন অদ্ভুত শব্দ। পাঠককে বুঝে নিতে হবে এটা বন্দুকের গুলির আওয়াজ। সিগারেটের ধোঁয়া। লোকগুলি কোথাকার, শহুরে লোক। গ্রামের লোক হলে বিড়ির ধোঁয়া হতো। টেরিকাটা কয়েকটা মানুষের মাথা। শহরের মানুষ তারা চিকন চাকন হয়ে থাকে। তোমরা যদি টি.এস. এলিয়টের, টমাস টার্নস এলিয়টের দ্য হলো ম্যান পড়ো, 1926 সালে বের হয়েছিল। টি.এস. এলিয়টের দ্য ওয়েস্টল্যান্ড পড়ো, 1922 সালে বের হয়েছিল। এই গ্রন্থগুলির মধ্যে তিনি দেখাচ্ছেন যে ইউরোপে ফাঁপা মানুষের সংখ্যা, ইউরোপের মানুষের মধ্যে যে কৃত্রিমতা সেটা বড় বেড়ে গেছে। সেই টেরিকাটা লোকের মধ্যে আমরা যেন সেই টি.এস. এলিয়টের দ্য হলো ম্যান, ফেঁপো মানুষ, আমি বলি এগুলোকে ফেঁপো মানুষ, সেই ফেঁপো মানুষের সংখ্যা বেড়ে গেছে, যাদের বাহ্যিক চিকন চাকন, হৃদয় বলে জিনিসটা নেই। এলোমেলো কয়েকটা বন্দুক, চিন্তা করো, আরও মারতে পারে তারা। একটা নয়, একটা বন্দুক দিয়ে হরিণ মেরেছে। আমাকে এখানে ইঙ্গিত দিয়ে দিচ্ছে এলোমেলো কয়েকটা বন্দুক। নিশ্চয়ই এরা একাধিক বন্দুক নিয়ে এসছে, মানে
তার মানে একজন কি একটা হরিণকে মেরে এরা শান্তি পাবে, তৃপ্তি পাবে? না, পাবে না। এই যে বললাম যে এরা গ্রাস করবে আমার অরণ্যভূমিকে, এরা গ্রাস করবে আমার হরিণকে, এরা গ্রাস করবে আমার সমস্ত প্রকৃতিকে। তাই এলোমেলো কয়েকটা বন্দুক, হিম নিষ্পন্দ নিরপরাধ ঘুম। কে ঘুমিয়েছে? হিম নিষ্পন্দ নিরপরাধ ঘুম। কোনো অপরাধ না করেও যাকে চিরতরে ঘুমিয়ে যেতে হলো। আমাদের এই যন্ত্র সভ্যতার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। শুধু আমরা লোভের বশবর্তী হয়ে শুধুমাত্র আমরা সেই তাদেরকে গ্রাস করবো এই মনোভাব নিয়ে গিয়ে কি করে দিলাম, সেই হরিণকে চির ঘুমে পাঠিয়ে দিলাম। এইভাবে একের পর এক হরিণ মেরে আমরা কি করছি? প্রকৃতি ধ্বংস করছি। এইভাবে একের পর এক গাছ নষ্ট করে আমরা বলাই থেকে সরে যাচ্ছি। এইভাবে প্রকৃতি ধ্বংসকারক একটা ক্ষেত্র দেখালেন কবিতার শেষ পর্যায়ে এসে, অসাধারণভাবে দেখালেন যান্ত্রিকতার আগ্রাসী মনোভাবে কিভাবে প্রকৃতি এবং প্রকৃতির সন্তানেরা শেষ হয়ে যাচ্ছে। সেটি একটি বন্দুক নয়, একাধিক বন্দুকের উল্লেখের মধ্য দিয়ে দেখিয়ে দিলেন। এর প্রভাব এত বেড়ে যাচ্ছে, দেখবে অরণ্য ক্ষেত্র, সেই বিভূতিভূষণের আরণ্যক, সেই সত্যচরণ তিনিই ধ্বংস করলেন। তার চোখে জল এলেও তাকে ধ্বংস করতে হলো। এই অরণ্য ক্ষেত্রকে আমরা এইভাবেই শেষ করে দিচ্ছি। আধুনিক যান্ত্রিক সভ্যতার মানুষেরা শহর থেকে গিয়ে অরণ্যকে নিশ্চিহ্ন করে সেখানে ফ্ল্যাট বাড়ি বানাচ্ছি, সেখানে ঘর বানাচ্ছি। এইভাবে প্রকৃতি যদি আমাদের কাছ থেকে চলে যায়, তাকে যদি যেতে বাধ্য করি, তাহলে একটা সময় এরকম আসবে যে আমাদেরকে পিঠে অক্সিজেনের সিলিন্ডার নিয়ে ঘুরে বেড়াতে হবে। একটা সময় এরকম আসবে যে ওই হরিণকে আর আমরা খুঁজে পাবো না। আমরা সবাই তো একটা করে সেই সিনেমার যে আর্টিস্টরা তারা গিয়ে কৃষ্ণসার হরিণকে মেরে দিলেন, সেই তারা বলে এখনও তাদের ফাঁসি হয়নি, তারা বলে তাদের কেসটা হয়তো বানচাল হয়ে যাবে। কিন্তু কি জঘন্যতম অপরাধ খেয়াল করো তো, কৃষ্ণসার হরিণ, যে হরিণটা পৃথিবী থেকে অবলুপ্ত হয়ে যাচ্ছে, সেইটাকে গিয়ে বন্দুক করে মারছে। এরাও তো সেই এদেরই প্রতীক। তাই আমরা বলবো যে এই অরণ্যকে উপলব্ধি, এই অরণ্যকে অনুভব, এই অরণ্যকে হৃদয়ের অনুরাগ দিয়ে আমরা যদি একটু তার পাশে গিয়ে দাঁড়াই, তাহলে প্রকৃতি রক্ষা পায়। আর প্রকৃতি রক্ষা পেলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মগুলো, আমাদের ভবিষ্যতের সন্তান সন্ততি, তারাও অন্তত আরও একটা সুন্দর পৃথিবী দেখতে পাবে। আমরা আলোচনা শেষ করলাম। তোমাদের